অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা ছিলেন তারা এখন কি করছেন? মোহাম্মদ ইউনূসের সময়কালে যারা ক্ষমতাবান উপদেষ্টা ছিলেন তারা আবার নতুন করে নতুন সরকারের বিভিন্ন পদে যাওয়ার চেষ্টা করছেন। রাষ্ট্রপতির সাম্প্রতিকতম সাক্ষাৎকারে বারবার বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার তাকে প্রায় গৃহবন্দী করে দিয়েছিল, তার ক্ষমতা তার মর্যাদা তাকে প্রায় প্রায় নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। এরকম চুনোপুটি ১০-১২টা দুর্নীতি পরায়ণ লোক যদি বাংলাদেশের সরকারের কাছে যায়, তারা তাদের যদি অ্যাকসেপ্টের জায়গা হয়, তাহলে আবার সেই, আমি তো বারবার বলছি, সাবধানতা না অবলম্বন করলে আবার এই পুনরাবৃত্তি ঘটবে বাংলাদেশের মাটিতে। শেখ হাসিনা কি এখনো ভারতে থাকবেন? যেটা শোনা যাচ্ছে তিনি নাকি তার দলের লোকজনকে বলেছেন দেশে ফিরে যাওয়া। কোনো চাপে পড়ে নাকি দেশে না ফিরে গেলে আওয়ামী লীগ পুরোপুরি মুছে যাবে এই আশঙ্কায় মাত্র 10 থেকে 12 দিন হয়েছে নতুন সরকার ক্ষমতায় এসছে। একটা বিপুল ঐতিহাসিক পরিবর্তন, প্রধানমন্ত্রীকে পদত্যাগ করে অন্য দেশে চলে আসা, পালিয়ে থাকা, দেশের একাধিক ক্ষমতাবান মন্ত্রীদের অন্যান্য দেশে চলে যাওয়া, এরপর নির্বাচন, একটা দলে রাজনৈতিকভাবে ক্ষমতায় আসা এবং মাঝখানে প্রায় 17-18 মাস ধরে একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকে। এটা যদি বাংলাদেশের সামগ্রিকভাবে গত 1.5-2 বছরের ইতিহাসকে দু কথায় আলোচনা করা যায়, তাহলে বোধহয় এখন আরেকটা দুটো বিষয় আলোচনার মধ্যে উঠে আসছে। অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা ছিলেন তারা এখন কি করছেন? তারা বোধহয় এখন আস্তে আস্তে নতুন সরকারের, নতুন বিএনপি সরকারের উপদেষ্টার পথে এগোচ্ছেন, তাদের জায়গায় যোগ দেওয়ার চেষ্টা করছেন। আর যে প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতে রয়েছেন তিনি, তার ভবিষ্যৎ কি? তিনি কি আদৌ বাংলাদেশে ফিরে যাবেন, না ভারত সরকার এখনো তাকে ভারতে থাকার অনুমতি দেবেন, তার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের আরো অন্যান্য নেতা কর্মীদেরও ভারতে থাকবার অনুমতি দেবে? এই সামগ্রিক বিষয় নিয়ে আজকে আমরা প্রথম কলকাতায় আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস ঘোষরায়। পরমাশিস, আপনাকে আমাদের প্রাসঙ্গিক প্রসঙ্গে স্বাগত। কিভাবে দেখছেন এই দুটি প্রসঙ্গকে? প্রথম কথা যদি আসি, মোহাম্মদ ইউনূসের সময়কালে যারা ক্ষমতাবান উপদেষ্টা ছিলেন, ক্ষমতাবান উপদেষ্টা, আবারও বলছি ক্ষমতাবান উপদেষ্টা ছিলেন, তারা আবার নতুন করে নতুন সরকারের বিভিন্ন পদে যাওয়ার চেষ্টা করছেন। কোটানকোট এই উপদেষ্টাদের অনেকের নামে একাধিক দুর্নীতি, অল্প দুর্নীতি বা বৃহৎ দুর্নীতি রয়েছে, এই 15-16 মাসের মধ্যেই উঠেছে। কিভাবে দেখছেন বিষয়টা? প্রথমেই বলি, বাংলাদেশের এই যে 2024-এর 5ই আগস্ট এবং 2026-এর 25শে ডিসেম্বর, এই দুটো দিনকে আমি যদি খুব তীক্ষ্ণভাবে দেখার চেষ্টা করি, এখান থেকে দুটো জিনিস উঠে এসেছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে 2024-এর 5ই আগস্ট হচ্ছে উৎখাতের ভিসা দেওয়া শুরু হয়েছে বাংলাদেশ। কারা দিয়েছে? বাংলাদেশের জনসাধারণ। কাদের দিয়েছে? যারা উৎখাত হয়েছেন তাদেরকে। আর 25শে ডিসেম্বর 2026 হচ্ছে আহ্বানের ভিসা। কারা দিয়েছে? বাংলাদেশের সাধারণ মানুষ দিয়েছে 300 ফিটে তারেক রহমানকে গ্রহণ করার মধ্য দিয়ে। এটা একটা ছাপ ছিল, পরিবেশ ছিল, আমরা সেটা দেখেছি। কেন হয়েছে, কিভাবে হয়েছে, আমরা এটা সবাই জানি, নতুন করে এটা নিয়ে আর আলোচনার দরকার নেই। এখন প্রসঙ্গ হচ্ছে যে এই 2024-এর 5ই আগস্টের পর অন্তর্বর্তী সরকার যখন আসলো, তাদের প্রধান উপদেষ্টা যিনি হয়েছেন প্রাজ্ঞ মানুষ, নোবেলজয়ী অর্থনীতিবিদ, সকলেই আমরা জানি। সেই উপদেষ্টাতে যারা যারা বসেছিলেন তারা প্রত্যেকেই প্রত্যেকটা জায়গাতে প্রাজ্ঞতার জায়গা থেকে তারা নিজের জায়গা তারা বিলং করেন। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু এদের মূল কাজ ছিল কি? ফাইনালি সকলে মিলে অন্তর্বর্তী সরকার একটা দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে মানুষের ম্যান্ডেট নিয়ে কারা ক্ষমতায় আসতে পারে, নির্বাচনটাকে দাঁড় করানো। সেটা কিন্তু আমরা 12ই ফেব্রুয়ারি দেখেছি। নতুন সরকার গঠন হয়েছে, ম্যান্ডেট কারা পেয়েছে, কারা দিয়েছে, কারা নিরঙ্কুশভাবে ক্ষমতায় গেছে। এটা তো স্বাভাবিক। আমি একটা চেয়ারে ছিলাম 18 মাস থাকি, 18 দিন থাকি, নতুন সরকারের কাছে আমার একটা আশা বা ভরসা বা পাওয়ার একটা জায়গা। শোনো, পাওয়ার রাজনীতি, চাওয়ার রাজনীতি কিন্তু গোটা পৃথিবীর ইতিহাস যদি তুমি দেখো, পাওয়ার রাজনীতি, চাওয়ার রাজনীতি, নিজেদের দখলে রাখা রাজনীতি কোনোদিন ছিল না এমনটা না, সব সময় ছিল। কিন্তু তাতে কি হয়, সেটা যদি 100% জায়গায় গিয়ে দাঁড়ায়, দীর্ঘ সময় দাঁড়ায়, বাংলাদেশের মাটিতে 15 বছর দাঁড়ায়, তাহলে কিন্তু কি পরিবেশ হয়,
আমরা 2005 আগস্ট দেখেছি। যারা উপদেষ্টারা এখন যে জায়গায় ছিলেন বা তার আগে যে জায়গায় ছিলেন আবার সেই জায়গায় ফিরে আসতে চাইছেন, এটা একটা অভ্যাস, কিন্তু সেটা কার্যকর করবে কেন বা করছে কিনা বা করলে কি হবে, এটা বর্তমান সরকার বুঝবে। বর্তমান সরকারের এই করণীয়ের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি, দুর্নীতি, যেটা সংস্কারের কথা বলা হচ্ছিল, সেই পুরনো সংস্কার যদি বজায় রেখে নিজের লোককে বসানো তারা যদি মনে করেন, তাহলে বাংলাদেশে আবার একটা পুনরাবৃত্তি হতে পারে, অশান্তির পুনরাবৃত্তি, উৎখাতের পুনরাবৃত্তি, গণঅভ্যুত্থানের পুনরাবৃত্তি। সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমান ম্যান্ডেট সরকার যারা পেয়েছেন তারা অবশ্যই সুচারুভাবে এটাকে নিরীক্ষণ করবেন বাংলাদেশের সাধারণ মানুষের স্বার্থে। আমি আগের বিভিন্ন আলোচনায় বলেছি যে বাংলাদেশে কেন, গোটা পৃথিবীতে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেসব রাজনৈতিক দলেরা মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যায় তাদেরকে ওয়ার্ন হয়ে যাওয়া উচিত যে একটা সরকার মানুষের প্রতি দুর্নীতি হলে, সংস্কার যদি কুসংস্কারে পরিণত হয়, সুবিধা পাওয়ার রাজনীতি যদি ক্রমান্বয়ে বাড়তে থাকে, ক্ষমতা শুধু নিজেদের কাছে রাখা হয়, সমতার দৃষ্টিতে যদি না দেখা হয়, তাহলে বাংলাদেশে যেটা হয়েছে সেটা আবারও হতে পারে। তো স্বাভাবিকভাবে আমি বিশ্বাস করি যে বর্তমান বাংলাদেশের সরকার বাংলাদেশের মানুষের ম্যান্ডেটকে মর্যাদা দিয়ে, সম্মান দিয়ে, যারকে যেখানে স্পেশালাইজ যদি মনে হয় সরকার পরিচালনা করার ক্ষেত্রে এই মানুষটাকে আমার প্রয়োজন, তারা নিতে পারে, কিন্তু এটা সুচারুভাবে নিরীক্ষণ করে দেখে নিয়ে অবশ্যই দুর্নীতি পরায়ণ লোকেদেরকে বাঁচতে হবে, ধরতে হবে, জানতে হবে কে দুর্নীতিবাজ, কঠোর পদক্ষেপ নিতে হবে সরকারের, মানুষের কল্যাণে, বাংলাদেশের সাধারণ মানুষের কল্যাণে। সরকারটা কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের জন্য। দেখুন, যদি আমরা এই সরকারের পরবর্তীকালে যখন নতুন সরকার ক্ষমতায় এসছেন, তারপরেই বর্তমান রাষ্ট্রপতি, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের সময় রাষ্ট্রপতি ছিলেন, তার একটা সাক্ষাৎকার ঘিরে তার এক ভয়ঙ্কর বিতর্ক হয়েছে এবং তিনি অন্তর্বর্তীকালীন ইউনূসের সরকারের বিরুদ্ধে একাধিক গুচ্ছ অভিযোগ এনেছেন। একটা যে বারবার বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় যে অভিযোগ করা হয়েছিল যে ইউনূসের স্বৈরতান্ত্রিক সরকার চালিয়েছেন, যার সময় জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে, বিভিন্ন অভিযোগ, সেই অভিযোগগুলোই বোধহয় রাষ্ট্রপতির সাম্প্রতিকতম সাক্ষাৎকারে ওই দেশেরই একটি পত্রিকায়, কালের কণ্ঠ পত্রিকায় একটি সাক্ষাৎকারে বিস্ফোরক একের পর এক অভিযোগ তিনি করেছেন, যেখানে তিনি বারবার বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার তাকে তার ক্ষমতা, তাকে প্রায় গৃহবন্দী করে দিয়েছিল, তার ক্ষমতা, তার মর্যাদা তাকে প্রায় প্রায় নষ্ট করে দেওয়ার চেষ্টা করছিল। এবং এই পুরো কাজটার জন্য কোথাও গিয়ে যেন সেই সরকারের একাধিক আমলা বা উপদেষ্টার দিকেই আঙুল ওঠে, যাদের বিরুদ্ধে কিছু প্রতিষ্ঠানকে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে, যাদের বিরুদ্ধে গ্রামীণ বিভিন্ন সংস্থাকে অনুমোদন বা কর সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে, যাদের বিরুদ্ধে কিছু মানুষ বা পরিবারকে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে, সেই সব উপদেষ্টারাই কিন্তু আবার নতুন সরকারের, এই তারেক রহমান সরকারের ক্ষেত্রেও যুক্ত হচ্ছেন। অর্থাৎ সেই দুর্নীতির একটা আভাস কি তাহলে চলে আসছে না? কিভাবে দেখছেন? দেখো, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশের তিনটে টার্মের, আমি 15 বছরের নির্বাচনের কথা বলি, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারা তাদের রাষ্ট্রপতিকে নির্বাচিত করেছে। বাংলাদেশে সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিরপেক্ষ নির্বাচন কতটা হয়েছে, ঠিক হয়েছে না ভুল হয়েছে, তার পরিসর আমরা দেখেছি, বুঝেছি। এইবার আওয়ামী লীগের সরকার উৎখাত হয়ে গেল, পড়ে রইল কে? তাদের নির্বাচিত একজন রাষ্ট্রপতি। অন্তর্বর্তী সরকারের গঠন হলো, উপদেষ্টা আসলেন। আমার ধারণা উনি এখন এই কথাগুলো বলছেন, অবশ্যই এর সত্যতা যাচাই করতে হবে। তিনি বাংলাদেশের ম্যান্ডেট দিয়েছে যে সরকার, সাধারণ মানুষ, সেই সরকারে তার ওই 18 মাসের দেখা দুর্নীতি যে হয়েছে এটা ধরিয়ে দেওয়া অবশ্যই বাংলাদেশের সাধারণ মানুষের কল্যাণে তার এই সাক্ষাৎকার অবশ্যই সময় উপযোগী। কিন্তু এটা মনে রাখতে হবে, সেই সময় দাঁড়িয়ে শাহাবুদ্দিন সাহেবকে যদি ঠান্ডা ঘরে ঢুকিয়ে না রাখা হতো, তাহলে উনি কিন্তু এই ম্যান্ডেট সরকারকেও কিন্তু তারেক রহমান সাহেব কিন্তু সম্মানটা উনি দিয়েছেন, উনার দ্বারাই কিন্তু রাষ্ট্রপতি শপথ নিয়েছে, যতদূর মন্ত্রিসভা শপথ নিয়েছে, বরঞ্চ ওনার গায়ে কোনো আঁচ লাগতে দেয়নি, এটা আমার নিরীক্ষণ। কিন্তু যে কালের কণ্ঠে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন যে দুর্নীতি হয়েছে, দুর্নীতি পরায়ণ পরিবেশ হয়েছে, সেই লোকেরা আবার কাছে যেতে চাইছে, অবশ্যই আমি ওনাকে শ্রদ্ধা জানাবো যে এই জিনিসটা, এই যে নিরীক্ষণ করে এই সরকারকে জানিয়ে দেওয়া, এটা একটা সংস্কারমুখী কাজকে বাস্তবায়ন করতে যাওয়ারকে উনি যে গাইডলাইনটা দিচ্ছেন, আমার ধারণা তারেক রহমান সাহেব
পুরো বিষয়টা নিরীক্ষণ করে বাংলাদেশের মন্ত্রিসভার সব বিভাগীয় দপ্তর পরিচালনা করবে আগামীর বাংলাদেশ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। দেখুন, এই প্রসঙ্গে আরেকটা কথা খুব বারবার উঠে আসছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় বেশ কিছু সিদ্ধান্ত, বেশ কিছু নীতি, বেশ কিছু চুক্তি বিতর্ক বাড়িয়েছে, যদি সেইগুলো হয়তো না করলেও হতো। সেগুলো নাকি, আবার বলছি নাকি, রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী বা অন্তর্বর্তী সরকারের প্রধান এরা তো সরাসরি চুক্তি করেন না। এই বিষয়টা আমরা জানি কূটনৈতিক যা দায়িত্বপ্রাপ্ত আমলা বা উপদেষ্টা এরাই হস্তক্ষেপ করেন। এই উপদেষ্টাদের হস্তক্ষেপ বা সংযুক্তি এই দুর্নীতিটার মূল কারণ হয় বা ইস্যু হয়ে উঠেছিল। কিভাবে দেখছেন এই উপদেষ্টারা যদি এই অন্তর্বর্তী সরকারের মধ্যে, এই নতুন সরকারের মধ্যে, তারেক রহমান সরকারের মধ্যে সংযুক্ত থাকেন, বিশেষ করে 10-12 জন উপদেষ্টা সম্বন্ধে বিপুল অভিযোগ রয়েছে, তাহলে এই সেই যে দুর্নীতির বিরুদ্ধে 2024 সালের আন্দোলন, সেটা কি আবার এই সরকারের কাছে ফিরিয়ে আনছে না? না, আমার ধারণা এখানে ইরেজার ব্যবহার করতে হবে। এখানে ইরেজার ব্যবহার করতে হবে। মানুষ দায়িত্ব দিয়েছে বিএনপি সরকারকে। দুর্নীতি, রাহাজানি, স্বেচ্ছাচারিতা, স্বৈরাচারী যারা করেছেন সেই কাজের সঙ্গে যারা সম্পৃক্ত, সেই জাতীয় ব্যক্তি যদি আবার এই সরকারের কাছাকাছি আসে, তারা যদি সেটা সেই জায়গাটা যদি বাস্তবায়নের জায়গায় যায়, তাহলে এই সরকারও তাই হবে। কিন্তু সেই জায়গা থেকে আমার বিশ্বাস তারেক রহমান সাহেব এবং তার মন্ত্রিসভার সদস্যরা, কেননা আমি দেখো 12-14 দিন মন্ত্রিসভা হয়েছে, আমি প্রত্যেকেরই কম বেশি সাংবাদিক সম্মেলন বা বিভিন্ন বিষয়ে আমি দেখার চেষ্টা করেছি। তারা কোনো জায়গা থেকেই কিন্তু কোনো কিছুতে আপোষ করবে না, এটা আমার মনে হয়েছে। এবং মন্ত্রিসভা যেভাবে কাজ শুরু করেছে সেটা তো বোঝাই যাচ্ছে। তো দেখো, সব একটা বিরোধী পক্ষ সমালোচনা, আলোচনা, এইটা হয়েছিল, তাইটা হয়েছিল, এটা তো থাকবেই, এটা থাকবেই। কিন্তু বাংলাদেশের এখন তো সবে শুরু। আর অন্তর্বর্তী সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, যে চুক্তি করেছে, সেটা তো ম্যান্ডেট সরকার না, সেটা তো ক্রাইসিস গভর্নমেন্টকে, ক্রাইসিসের সময় একটা গভর্নমেন্টের তারা মাথার উপরে কাজ করেছে, কেয়ারটেকার গভর্নমেন্টের মতো। সেটা যদি পছন্দ না হয়, ভুল থাকে, সেই চুক্তির যদি কোনো গ্রাহ্যতা না থাকে সাংবিধানিক ভাবে, সেটাকে মিট আপ করে দিতে হবে। কেন ম্যান্ডেট দিয়েছে সাধারণ মানুষ, নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকার উঠে এসছে, এখন তারা সিদ্ধান্ত নেবে, তারা সেটা বাস্তবায়ন কতটা কি করবে সেটা তাদের ব্যাপার। দুর্নীতি তো বাংলাদেশে অনেক হয়েছে, দুর্নীতি হয়েছে বলে আমরা গণ অভ্যুত্থান দেখেছি। এরকম চুনোপুটি 10-12টা দুর্নীতি পরায়ণ লোক যদি বাংলাদেশের সরকারের কাছে যায়, তাদের যদি অ্যাকসেপ্টের জায়গা হয়, তাহলে আবার সেই, আমি তো বারবার বলছি, সাবধানতা না অবলম্বন করলে আবার এই পুনরাবৃত্তি ঘটবে বাংলাদেশের মাটিতে। আমার ধারণা এই সরকার সেটা অনেক অনেক রিফ্রেশ গভর্নমেন্ট, অনেক কিছুই করতে পারবে। আমি একটা আশাবাদী বাংলাদেশের বর্তমান সরকারের এই যে 12-14 দিন যাচ্ছে। সমালোচকরা তো সমালোচনা করবেই, আর বাংলা একদিনে তো ইরেজার দিয়ে দুর্নীতি মুছে ফেলা যাবে না, ধীরে ধীরে। মানে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, এবং অবশ্যই নতুন সরকার সেটা মাথায় রাখবেন বলেই আমরা আশাবাদী, যে সামান্যতম দুর্নীতিও যেন কারোর গায়ে লেগে থাকে সেই কালিটাও মুছতে হবে। ওটা সাদা জামায় কালো রং লেগে থাকাও যেমন কালো, সাদা জামায় কালোর বিন্দু লেগে থাকাও একটা কালো, সেটাকেও মুখার দিকে এগোতে হবে। এ প্রসঙ্গে আরেকটা স্বাভাবিকভাবে উঠে আসে, একদম শেষের দিকেই প্রশ্নটা রাখছি। প্রায় 1.5 থেকে 2 বছর ভারতে রয়েছেন শেখ হাসিনা, রয়েছেন আওয়ামী লীগের আরো অনেক নেতা। বারবার বিভিন্ন কূটনৈতিক মহল থেকে, দুই দেশের কূটনৈতিক মহল থেকে বাংলাদেশের বিশেষজ্ঞরাও অভিযোগ করছেন, হাসিনা এবং আওয়ামী লীগের নেতাদের এইভাবে ভারতে অবস্থান দুদেশের সম্পর্কের একটা মধ্যে সেই শীতলতাটাকে বাড়ি নিয়েই চলেছে, বিভেদটাকে রেখেই দিয়েছে। কি মনে হয়, শেখ হাসিনা কি এখনো ভারতে থাকবেন? যেটা শোনা যাচ্ছে তিনি নাকি তার দলের লোকজনকে বলেছেন দেশে ফিরে যাওয়া, কোনো চাপে পড়ে, নাকি দেশে না ফিরে গেলে আওয়ামী লীগ পুরোপুরি মুছে যাবে, এই আশঙ্কায় শেখ হাসিনাও কি বাংলাদেশে ফিরে যেতে পারেন? কি মনে হচ্ছে? দেখো, একটা কথায় আছে না যে পরের বাড়িতে গিয়ে তুমি কতদিন থাকবে, নিজের বাড়িতে তো তোমাকে একবার ফিরে আসতে হবেই। এখন তো পরের বাড়িতে রয়েছে, পরের বাড়িতে নিঃশ্বাস নেওয়া, পরের বাড়িতে ঘোরাফেরা, পরের বাড়িতে খাওয়া দাওয়া, পরের বাড়িতে গান শোনা, আর নিজের বাড়িতে গিয়ে নিজের বিছানায় শোয়া, নিজের পরিবেশের মধ্যে থাকা, তো সেটা তো একটা অস্বস্তিকর জায়গায় উনি আছেন। উনি প্রথম কথা হচ্ছে যে জায়গাটায় ফিরে যাবে সেই জায়গাটা একটা নিরাপত্তার অভাব ছিল, নিরাপত্তার অভাব হয়েছে, উনি থাকার কারণে অনেক কিছু ঘটেছে, সে কারণে উনি চলে এসছে। বলে না ধীরে ধীরে সব সয়ে যায়, তো ধীরে ধীরে যদি সয়ে যায়, বাংলাদেশে নির্বাচন হয়েছে, আওয়ামী লীগের নিচুতলার কর্মীরা ভোটদানে বিরত না থেকে ভোটে অংশ নিয়েছেন বাঁচার জন্য, কেন মাত্রাও সব দেশের বাইরে। তো সেই জায়গা থেকে আমার ধারণা হয়তো
ফিরে গেলেও যেতে পারে, কিন্তু রাজনীতিতে কতটা সক্রিয় থাকবে সেটা হাজারো প্রশ্নের মুখে। আর বাংলাদেশে মানুষের মনে যে বিদ্বেষ রয়েছে যে শেখ হাসিনা এখানে রয়েছেন, কেন বাংলাদেশের সরকার এদেশের সরকার উভয়ই বলেছে যে দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে শেখ হাসিনা যে একটা কোনো ইস্যু হবে না। তো সেক্ষেত্রে আমি বাংলাদেশের সাধারণ মানুষের কাছে বলতে চাই বা জানাতে চাই যে আপনাদের কোনটা বেশি দরকার, পেঁয়াজটা বেশি দরকার না শেখ হাসিনাকে বেশি দরকার? যেটা আপনাদের কাছে সত্যিকারের প্রয়োজন সেটাকে কাছে টেনে নিন, কেন যেটা প্রয়োজন নেই সেটাকে তো আপনারা উৎখাত করে দিয়েছেন। তাহলে সেটা নিয়ে আর ভাববার কোনো কারণ নেই। বিচার ব্যবস্থার মধ্য দিয়ে তাকে আওতায় আনবেন, সেটা তো তাদের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বলে দিয়েছে। সেটা কিভাবে কি করা যায় সেটার দিকে অতটা ধ্যান না দিয়ে সরকার সেটা দেখছে, আপনাদের দেশের আইন ব্যবস্থা সেটা দেখছে, কিন্তু আপনারা নিজেদের জীবন জীবিকা, নিজেদের বেঁচে থাকা, নিজেদের ভালো লাগা, নিজেদের সম্পর্ক, নিজেদের কলকাতায় আসা, আমরাও ওখানে যাব, এই বিষয়টার উপরে যদি আমরা আলোকপাত করি, তাহলে দুদেশের বাঙালি কিন্তু আমার মনে হয় খুব নিশ্চিন্তে ঘুমাবে, দিন কাটাবে। পরমাশিস, আপনাকে অনেক ধন্যবাদ। যেভাবে আপনি এই ভারত বাংলাদেশ বা আরো স্পষ্ট করে বলে ঢাকা কলকাতা সম্পর্ক আগামী দিনের বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম আমরা, আপনি যেভাবে তুলে ধরছিলেন, একটা কথা আপনি বারবার বললেন যে যে পরিবর্তন এসছে, যা ঘটেছে সবকিছুই দুর্নীতির বিরুদ্ধে। অর্থাৎ আমরা বা আগামী দিনে বাংলাদেশের মানুষ একটাই চাইবেন, যে সরকারি ক্ষমতা চালান, ক্ষমতা এসে গেছে সরকার, 10 দিন 12 দিনের সরকার তৈরি হয়ে গেছে, তারা দুর্নীতি মুক্ত সরকার থাকেন। যে উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছেন তাদের একটা কোনো ব্যবস্থা করা, শাস্তি দেওয়া, বা যেটা আপনাদের আইন অনুযায়ী হবে সেটা করা। এবং একই সঙ্গে যেটা শোনা যাচ্ছে, হয়তো আওয়ামী লীগের নেতারা দেশে ফিরে যাবেন, হয়তো শাস্তির মুখোমুখি হবেন, বা আপনাদের দেশের আইন অনুযায়ী যা হবে হবে, সেটা আমাদের দিকে নজর থাকবে। একই সঙ্গে নজর থাকবে ভারত বাংলাদেশ, আরো স্পষ্ট করে বললে কলকাতা ঢাকা মৈত্রী সম্পর্ক, যাতে আমরা এবং আপনারা একে অপরের দেশে, একে অপরের শহরে যেতে পারি, আসতে পারি। এই মৈত্রী আরো এগিয়ে যাবে নতুন সরকারের হাত ধরে। আরো অনেক নতুন বাংলাদেশ, নতুন ঢাকা, নতুন ভ্রাতৃত্বের সম্পর্ক আমরা দেখব। আগামী দিন আরো আলোচনা হবে, সঙ্গে থাকুন, চোখ রাখুন প্রথম কলকাতার প্রাসঙ্গিক প্রসঙ্গ আলোচনা। আর আমাদের আজকের আলোচনার সঙ্গে, মতামতের সঙ্গে, বিশ্লেষণের সঙ্গে যদি আপনারা সহমত হন বা বিরুদ্ধ মত হন, দুটোই আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান, লিখে জানান আপনাদের অভিমত। ধন্যবাদ। নমস্কার।